স্ক্রিন শেয়ার। সো আপনাদের সামনে এখন স্ক্রিনে আপনারা দেখছেন এখানে ডেফিনিশন অফ ম্যানেজমেন্ট বলা আছে। তো তার আগে আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব, যেহেতু আমরা ম্যানেজমেন্টকে নিয়ে ডিসকাস করছি। তো প্রথমত আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কাকে নিয়ে কাজ করে। কনসেপ্ট হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে কি, ইনফ্লুয়েন্স করা গ্রুপ অফ পিপলকে। এই সেন্টেন্সটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট কিন্তু ওভারঅল কাজ করে হচ্ছে পিপল নিয়ে। কারণটা কি, তাহলে আমরা একটু দেখি। একটা অর্গানাইজেশনকে আপনি যদি সেট আপ করতে চান দ্য ওয়ে ইউ ওয়ান্ট, সাপোজ আপনি একটা অর্গানাইজেশন ডিজাইন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু ইউ নিড সাম রিসোর্স, ইউ নিড সাম রিসোর্সেস। যে রিসোর্সেস গুলো ছাড়া আমরা কোনোভাবেই কোনো বিজনেসকে দাঁড় করাতে পারবো না। তো রিসোর্সেস গুলো কি কি? এই রিসোর্সকে বলা হয় অ্যাকচুয়ালি 4M। 4M মানে এখানে বলা হচ্ছে মেন, মানি, ম্যাটেরিয়াল, আর হচ্ছে মেশিনারিজ। তো আপনারা এখন একে একে যদি আমরা আলোচনা করি, আমাকে আপনারা বলেন, আপনাদের মতামত বলেন। যে আমরা মেনটাকে একটু পরে আলোচনা করি, মানিতে আসি। টাকাকে কি আপনারা আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা টাকাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, বা টাকাকে আপনারা যেভাবে সেভাবে কন্ট্রোল করতে পারেন? কেউ একজন অ্যান্সার দেন। এটা মোটেই না ম্যাম, টাকাটাকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। ওকে, সো ইটস আনকন্ট্রোলেবল, মোট কথা, রাইট? নেক্সট চলে আসি হচ্ছে, কারণ টাকা হচ্ছে কি, টাকা আপনার হাতে এই মুহূর্তে আছে, আবার কোনো প্রয়োজনে, অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের কাজে আবার টাকা কোথাও না কোথাও চলে যাবে। মেটেরিয়ালের কথায় আসি। মেটেরিয়াল মানে হচ্ছে কি, বিজনেসের যে কাঁচামাল বা ন্যাচারাল রিসোর্স নিয়ে আমরা কাজ করি সেগুলোকে মেটেরিয়াল বলছে। এই জিনিসটা কি কন্ট্রোলেবল? এটা কি আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন? নো ম্যাম। এটাও পসিবল না, বিকজ মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাহিদা থাকবে। চাহিদার উপর ডিপেন্ড করে অনেক সময় আপনার যে গচ্ছিত যে প্রোডাক্টটা থাকবে সেটা মুহূর্তের মধ্যে আপনার অনাকাঙ্ক্ষিত ভাবে সেটা সেল হয়ে যেতে পারে। তো আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা পণ্যকে আপনি যদি মজুত করেন, সেটা ততদিন নাও থাকতে পারে, এমনকি সেই ডেটটাও এক্সপায়ার করে যেতে পারে। সো এটাও পসিবল না। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট, তাহলে মেটেরিয়ালের ক্ষেত্রে যেটা বলছেন, ইটস নট লং লাস্টিং প্রসেস, রাইট? এটা আপনার খুব বেশি দিন ধরে আপনার অর্গানাইজেশন আপনাকে ব্যাকআপ দিতে পারে না যেভাবে আপনি চান সেভাবে। তারপরে আরেকটা যে রিসোর্স আমরা এই সাইডে দেখতে পাচ্ছি, মেশিনারিজ। এটাকেও কি আপনি আপনার নিজের মনের মতো করে সারা জীবন এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, মেশিনারিজকে? এটাও পসিবল নো না ম্যাম। ম্যাম, বিকজ প্রযুক্তির উন্নয়নের কারণে প্রতিনিয়ত সবকিছুর আপডেট ভার্সন চলে আসছে। সো আপনি একটা জিনিস যদি 10 বছরের জন্য ক্রয় করেন, সো আপনি আগামী 5 বছর ইউজ করার পরে নতুন আপডেট ভার্সন আসবে। সো আপনি সেই প্রযুক্তি থেকে যদি পিছিয়ে পড়েন, সো প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না, আপনার অর্গানাইজেশন ডাউন হয়ে যাবে। আচ্ছা, সো তাহলে আপগ্রেডেশনের কারণে, অথবা হচ্ছে যেহেতু লাইফ আছে মেশিনের, একটা নির্দিষ্ট টাইম পরে মেশিন আর ব্যাকআপ দিতে চায় না, অথবা কাজের মাঝখানেই দেখা গেল যে মেইনটেনেন্সের একটা ব্যাপার থাকে, তাই না? যে মেইনটেনেন্স করতে হলো, আপনি টাইমলি মেইনটেনেন্স করতে পারছেন না, কাজ আটকে আছে। তো মেন মানি, ম্যাটেরিয়াল, মেশিনারিজ এর মধ্যে মানি, ম্যাটেরিয়াল আর হচ্ছে মেশিনারিজ, এই তিনটা জিনিসই খুবই কমপ্লেক্স। এটাকেও কন্ট্রোল করা যায় না, মেশিনারিজকেও কন্ট্রোল করা যায় না, ম্যাটেরিয়ালকেও কন্ট্রোল করা যায় না, মানিকে তো কন্ট্রোল করা যায়ই না। একমাত্র মেন একটা জিনিস আছে, যে জিনিসটা নাকি আপনি আপনার মনের মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন।
কারণ হিউম্যান রিসোর্সকে আপনার একটু ইনফ্লুয়েন্স করলেই যেই কাজটা কখনোই আপনি ড্রিম করেন নাই যে সম্ভব, সেই কাজটাও দেখবেন যে তাদের দ্বারা আপনি করতে পারছেন। তো এই কারণে যেহেতু এই রিসোর্সটাকে, হিউম্যান রিসোর্সটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি তাদেরকে গাইড করতে পারেন, আপনি তাদের সাথে তাদেরকে আপনি অ্যাডভাইস করতে পারেন, তাদেরকে আপনি ট্রেন করতে পারেন, ডেভেলপ করতে পারেন। তো এত বেশি এই রিসোর্সটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন, যার কারণে এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি ইন এনি অর্গানাইজেশন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হিউম্যান রিসোর্সকে যদি একবার আপনি কন্ট্রোলে আনতে পারেন, অটোমেটিকলি কিন্তু আপনার মানি, আপনার ম্যাটেরিয়াল এবং আপনার মেশিনারি সব কিন্তু কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে আপনার ইনভেস্টমেন্ট কম কিন্তু হিউম্যান রিসোর্স এতই স্কিলফুল যে আপনার প্রোডাকশনটাকে সে তার ক্রিয়েটিভিটি দিয়ে টেনে নিয়ে গেল। এরপরে হচ্ছে ধরেন আপনার কাঁচামাল খুব একটা মানে কাঁচামালটা খুব একটা ভালো পড়েনি, অথবা কাঁচামাল টাইমলি আসে নাই, কিন্তু আপনি যদি হিউম্যান রিসোর্সকে এনকারেজ করতে পারেন, ইনফ্লুয়েন্স করতে পারেন, তাহলে তারা তাদের ট্যালেন্ট খাটিয়ে এমন ভাবে কাঁচামালটাকে ব্যবহার করে আপনাকে একটা প্রোডাকশন বা একটা সার্ভিস সে তৈরি করে দেবে যে আপনার ওখানে কোনো ধরনের মিস্টেক খুঁজে পাওয়া যাবে না। মেশিনারিজের ক্ষেত্রে মেশিন কিন্তু কে চালাচ্ছে, মানে একটা মেশিন যতই সে দামি মেশিন হোক না কেন, সে 50 লাখ টাকার মেশিন হোক, 1 কোটি টাকার মেশিন হোক, হোয়াট এভার ইট ইজ, মেশিনারিজ কিন্তু কি করতে হবে, কাউকে সুইচ অন আর কাউকে সুইচ অফ করতে হবে, এবং সেটা কে করবে, মেনই করবে, হিউম্যান রিসোর্সই করবে, রাইট? তো যার কারণে হিউম্যান রিসোর্সকে যদি আপনি মোটিভেটেড রাখেন, আপনি যদি তাদেরকে হ্যাপি রাখেন, সে আপনার মেশিনকে অনেক যত্ন নেবে এবং আপনার মেশিনকে সে একদম পর্যাপ্তভাবে সে ব্যবহার করবে। কিন্তু আপনি যদি হিউম্যান রিসোর্সকে হ্যাপি না রাখেন, আপনি তাদেরকে যদি ইনফ্লুয়েন্স করতে ফেলার হন, তাহলে আপনার মেশিন, অনেক দামি মেশিনও দেখবেন যে 10 দিনের মাথায় সে রাফ ইউজ করে সে নষ্ট করে ফেলছে, বা সে বলছে যে এই মেশিনটা আমি ইউজ করতে পারছি না। হ্যাঁ, ওকে। সো তাহলে হচ্ছে আমরা এখন তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে আসলেই ম্যানেজমেন্ট কাকে নিয়ে কাজ করছে, ম্যানেজমেন্ট কাজ করছে গ্রুপ অফ পিপলকে নিয়ে। ওকে, ম্যানেজমেন্টের আরো একটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে সিনার্জি। আচ্ছা, সিনার্জি মানে কি? সিনার্জি মানে হচ্ছে 2 multiply 2 equals to 5. ওকে, এই টপিকটা আপনাদের জন্য আমি রেখে দিলাম, এটা আমি পরে ডিসকাশনে যাচ্ছি। তাহলে চলেন আমরা এখন আমাদের ডেফিনেশনটাতে আমরা ফেরত যাই, তাহলে আপনাদের জন্য ম্যানেজমেন্টের ডেফিনেশনটা এখন বুঝতে বেশ সহজ হবে। তাহলে ডেফিনেশনে কি বলছে দেখেন, ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ designing and maintaining an environment in which individuals working together in groups efficiently accomplish selected goals. তাহলে এখানে কথাটা কি দাঁড়ালো, ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে একটা পরিবেশ ডিজাইন করা হয় এবং একটা পরিবেশকে মেনটেন করা হয়, যেখানে কিছু ইন্ডিভিজুয়ালকে নিয়ে কাজ করা হয় এবং সেই ইন্ডিভিজুয়াল গুলোকে কিন্তু আপনার আলাদা আলাদা না, তাদেরকে একটা গ্রুপে নিয়ে আসা হয় এবং সবাই মিলে এফিশিয়েন্টলি কিসের উদ্দেশ্যে কাজ করে, একটা সিলেক্টেড এইমস এর উদ্দেশ্যে অর্গানাইজেশনে যখন কাজ করে তখনই সেটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে, এবং ম্যানেজমেন্টের এই ডেফিনেশনটা দিয়েছে বেরিচ কুঞ্জ। কুঞ্জের বই আপনাদেরকে মনে হয় আমি অলরেডি বলেছি যে এটাই হচ্ছে আমাদের রেফারেন্স বুক। সো কুঞ্জের কথাটা কিন্তু অনেকটাই লজিক্যাল। আচ্ছা, এখন আমরা চলে আসি এই ডেফিনেশনটা থেকে কিছু বেসিক এক্সপ্লেনেশন বের হয়ে আসছে। সেই এক্সপ্লেনেশন গুলো কি,
প্রথমেই হচ্ছে কি ম্যানেজমেন্ট আছে বলেই ম্যানেজারিয়াল ফাংশনটা ক্যারি আউট করা হয়। তো তাহলে এখন আমরা আবার একটু ডিসকাশনে ফেরত যাই। প্রথমত আমরা একটু ঝালাই করে নিই। বলেছি ইনফ্লুয়েন্স গ্রুপ অফ পিপল টু অ্যাকমপ্লিশ সিলেক্টেড এইমস। এটা হচ্ছে ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য। এখন ম্যানেজমেন্টের এই ডেফিনেশনটা আরো কিছু এক্সপ্লেনেশনস দাঁড় করালো। সেই এক্সপ্লেনেশনস গুলো কি কি? নাম্বার 1, ম্যানেজেরিয়াল ফাংশন। আপনারা আমাকে একটা অর্গানাইজেশনের নাম বলেন যে অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট নাই, বলতে পারবেন? বিশেষ করে এই 21st সেঞ্চুরিতে। উইদাউট ম্যানেজমেন্ট কোনো অর্গানাইজেশন নেই ম্যাম। এক্স্যাক্টলি। তো এখন তো 20 শতাব্দী, তাই না? সো এই শতাব্দীতে একটা অর্গানাইজেশনও আপনারা পাবেন না যেখানে ম্যানেজমেন্ট আলাদা করে কোনো ডিপার্টমেন্ট নাই। কারণ অর্গানাইজেশনের যত ধরনের প্ল্যানিং, একটা অর্গানাইজেশনকে চালানোর জন্য যত ধরনের অর্গানাইজিং প্রসেস, একটা অর্গানাইজেশনকে চালানোর জন্য স্টাফিং অথবা কর্মী নিয়োগের যে দায়িত্ব, এই কর্মীগুলোকে সময়ে সময়ে পর্যাপ্ত পরিমাণে মোটিভেশন দেওয়া এবং সাথে করে তাদেরকে লিড করা, অ্যান্ড ফাইনালি অর্গানাইজেশনের সমস্ত কাজের একটা কন্ট্রোলিং প্রসেস চালিয়ে যাওয়া। এই প্রত্যেকটা কাজ কিন্তু একমাত্র ম্যানেজমেন্ট আছে বলেই সম্ভব হচ্ছে। এবং এই এখন যে যুগটা, এই যুগে যদি এই কাজগুলোকে বাদ দিয়ে আপনি কোনো অর্গানাইজেশন সেট আপ করতে চান, আপনি কিন্তু মার্কেটে চরম ধরা খাবেন। ফর এক্সাম্পল, আপনাদের চোখের সামনে আছে, দেখেন প্ল্যানিং। প্ল্যানিং ছাড়া অর্গানাইজেশন হবে? নো ম্যাম। ইম্পসিবল। উইদাউট যেখানে প্ল্যানিং একটা স্টেপও সামনে আগানো যাবে না। এক্স্যাক্টলি। প্ল্যানিং হচ্ছে কি? প্ল্যানিং হচ্ছে অর্গানাইজেশনের ফাউন্ডেশন। তো একটা বাসার ফাউন্ডেশন যত বেশি স্ট্রং হয়, বাসাটাও তত মজবুত হয়। ঠিক তেমনি একটা অর্গানাইজেশনের প্ল্যান যত বেশি স্মার্ট এবং যত বেশি সময়ের সাথে তাল মিলিয়ে বানানো হবে, তত বেশি দ্রুত অর্গানাইজেশনটা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে অর্গানাইজেশনকে পরিচালনা করতে পারবে। এখন প্ল্যানিং মানে কাকে বলা হয়? প্ল্যানিং মানে হচ্ছে অর্গানাইজেশনের সব মিশন চলে আসবে। মিশন মানে কি? ছোট ছোট গোল যেটা একটা অর্গানাইজেশন পারফর্ম করে যেন ইন ফিউচার সে একটা অনেক বড় গোলে পৌঁছাতে পারে। ছোট ছোট গোলগুলা কিরকম? যেমন গ্রামীণ ফোন, আপনাদের মোবাইলে এখন সমানে বিভিন্ন রকম কি দিচ্ছে? অফার্স দিচ্ছে, তাই না? এবং সেই অফার্স গুলো আপনারা কেউ কেউ কি করছেন? ফলো করছেন। তো এই ছোট ছোট মিশন গুলো দিয়ে গ্রামীণ ফোন কি প্রুফ করতে চাচ্ছে? গ্রামীণ ফোন তার প্রফিট থেকে কি সরে দাঁড়াবে? মানে গ্রামীণ ফোন কি বলবে যে আমি এখন করোনা পরিস্থিতিতে আমি আমার বিজনেস বন্ধ করে বসে থাকবো? এটা কি সম্ভব কখনো? কখনোই না। এটা শুধু গ্রামীণ ফোন কেন, এটা আপনি এই পুরো বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু এখন 100% বন্ধ না। একটু হলেও কিন্তু তারা ঘরে বসে যতটুকু কাজ সেরে নেওয়া যায় সেই চেষ্টায় কিন্তু তারা করছে। তো দিস ইজ কল মিশন। যে ছোট ছোট গোলগুলা কি করতে হবে? কন্টিনিউয়াসলি পারফর্ম করতে হবে যেন ইন দ্য লং রান একটা বড় গোলে পৌঁছানো যায়। বড় গোল বলতে কি বোঝাচ্ছে? বড় গোল বলতে বোঝাচ্ছে ভিশন। ওকে, ভিশন হচ্ছে
আজ থেকে 20 বছর পর একটা অর্গানাইজেশন নিজেকে কিভাবে দেখতে চায়, মানে আপনারা বলতে পারেন ব্লুপ্রিন্ট, একটা ব্লুপ্রিন্ট অঙ্কন করা যে আজ থেকে 20 বছর পর আমার অর্গানাইজেশনের মডেল বিজনেসটা এরকম হবে, ঠিক সেরকম একটা ব্যাপার। এরপর হচ্ছে অর্গানাইজেশনের যে সিস্টেমস গুলা, ঠিক আছে, যে সময়ের সাথে পরিস্থিতির সাথে মোকাবেলা করে সিস্টেমস গুলোকে যখন নাকি সেট আপ করা হয়, চেঞ্জ করা হয়, তখন সেটা কিন্তু প্ল্যানিং এর আন্ডারে চলে আসছে। একটা কাজ করার প্রসেস এক এক সময় এক এক রকম। যেমন আপনারা অলরেডি দেখছেন বাংলাদেশে ধান পেকে বসে আছে, কিন্তু কৃষকরা মাঠে যেতে পারছে না। তাই বলে কি ধান আমরা আহ ফসল কি আমরা পচিয়ে রেখে দেব? হ্যাঁ, সেটা তো সম্ভব না। আমরা সেজন্য কি করছি, আমরা জাপান থেকে মেশিন নিয়ে আসছি। আপনারা মনে হয় দেখছেন গত পরশুদিন বা গতকাল পেপারে দিয়েছে যে জাপান থেকে মেশিন নিয়ে আসছে। ওই মেশিনটা এখন কি করছে, কৃষকের ধান ক্ষেত থেকে তুলে কৃষকের হাতে দিয়ে দিচ্ছে। তো তার মানে কি, পরিস্থিতির সাথে মোকাবেলা করে প্রসেস চেঞ্জ হতে পারে, সেই প্রসেসটাকে প্ল্যান করা, প্রসিডিওর গুলোকে প্ল্যান করা, রুলস রেগুলেশনকে প্ল্যান করা, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা হচ্ছে প্ল্যানিং এর অংশ, যেটা নাকি কন্টিনিউয়াসলি একটা অর্গানাইজেশনে বিদ্যমান থাকতে হবে। আদারওয়াইজ প্রতিষ্ঠান কখনোই হঠাৎ করে কোনো সিচুয়েশন চলে আসলে সিচুয়েশনটাকে ফেস করতে পারবে না। ওকে, কারণ ব্যবসা থেমে থাকা যাবে না, ব্যবসা কন্টিনিউয়াসলি চলতে থাকতে হবে, এটা সবারই প্ল্যান। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন নেক্সট যে কাজ ম্যানেজমেন্ট করে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে হচ্ছে আপনি যখন ফার্স্ট প্ল্যানিংকে আপনি যখন ডিজাইন করেছেন, একটা প্ল্যান, কিছু প্ল্যান আপনি বানিয়েছেন, প্ল্যান, অল্টারনেটিভ প্ল্যান, ব্যাকআপ প্ল্যান সব বানায় রাখছেন। আগামী 10 বছর 2 দিন পরে কি করবেন, 1 সপ্তাহ পর কি করবেন, এই কাজটা করার জন্য, এই মিশন, ভিশন, সিস্টেম, প্রসেস, প্রসিডিওর, এই কাজগুলো করার জন্য আপনাকে এখন কি করতে হবে, কিছু কাজকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আইডেন্টিফাইং দ্য অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জেনারেল নলেজ জিজ্ঞেস করি। ধরেন একটা ছোট আলপিন, হ্যাঁ, এই ছোট আলপিনটা আপনি কি নিজে নিজে বানান নাকি বাজার থেকে কিনে আনেন? ম্যাডাম বাজার থেকে কিনে আনি। তার মানে এই আলপিনটা বাজার থেকে কিনতে হবে, আপনি বানাতে পারেন না। তার মানে আলপিনটাও কি, আলপিনটাও একটা অর্গানাইজেশন, তাই তাই না? এই আলপিনটাও একটা অর্গানাইজেশন বানিয়েছে। এখন আপনারা আমাকে বলেন, এই আলপিনটা বানাতে আপনাদের কি মনে হয় কোন কোন ডিপার্টমেন্ট কাজ করেছে এই আলপিনটাকে তৈরি করতে? অবভিয়াসলি ম্যাডাম এখানে একটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা বড় অবদান আছে। ওকে, তারপরে ম্যানুফ্যাকচারিং করার জন্য জিনিসটাকে যে কর্মীগুলো আছে তারা প্যাকেট করা, তারপরে বাজারজাত করা, সেলস করা, অনেক স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে। তো আপনার কথাগুলো আমি এখানে লিখলাম। ম্যাডাম সেলসে কিছু লোক থাকবে। রাইট, তারপরে হচ্ছে ডিজাইনে থাকবে না? জি ম্যাডাম, ডিজাইনে কিছু থাকবে। সব ধরনের আলপিন তো সেম না, তাই না? ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট আলপিন ব্যবহার করা হয়। আমি আলপিনকে কেন এক্সাম্পল, হ্যাঁ বলেন। প্রোডাক্টের ম্যাটেরিয়াল পারচেসের জন্য কিছু লোক থাকতে পারে। ইয়েস, ভেরি গুড, ম্যাটেরিয়াল পারচেস বা পারচেস ম্যানেজার। জি ম্যাডাম। ওকে, সো ওভারঅল আমরা কেউই কিন্তু আলপিন ব্যবসায়ী না, কিন্তু আমি আপনি আমরা ঘরে থেকেই বুঝতে পারি এই ছোট্ট আলপিনটার জন্য দেখেন কতগুলা ডিপার্টমেন্ট কাজ করেছে, এবং এই ডিপার্টমেন্ট গুলো যদি অল ওভার একসাথে গ্রুপ হয়ে কাজ না করতো, এই আলপিন আমার আর আপনার হাতে কখনো আসতো না, রাইট? তার মানে
design department, mechanical department, manufacturing department, human resource department, packaging department, sales, material purchase, কতগুলো ডিপার্টমেন্ট শুধু একটা ছোট্ট আলপিনের জন্য কাজ করছে। সেখানে যদি আপনি একটা আইটি ফার্ম ডেভেলপ করতে চান তাহলে কি কি লাগবে? সেম লাগবে না? সাপোজ একটা আইটি ডিপার্টমেন্ট আপনি ফর্ম করছেন, আইটি বিজনেস, অনেকগুলো ডিপার্টমেন্ট লাগবে আপনার। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট মাস্ট, ডিজাইন ডিপার্টমেন্ট লাগবে, হার্ডওয়্যার ডিপার্টমেন্ট লাগবে, প্রোগ্রামিং ডিপার্টমেন্ট লাগবে, ম্যাম সফটওয়্যার সফটওয়্যার ডিপার্টমেন্ট লাগবে। সো দেখেন, কাজ যতই ছোট হোক, মানে সরি, পণ্য যতই ছোট হোক বা আনইম্পর্টেন্ট হোক, আর পণ্য বা সেবা যতই স্পেশাল হোক, বড় হোক, সব সময় ডিপার্টমেন্ট এন্ড ডিপার্টমেন্টেশন দ্বারাই কিন্তু একটা অর্গানাইজেশন ডিজাইন করা হয় এবং এই প্রসেসটা কম্পালসারি। সো ম্যানেজমেন্ট আছে বলেই প্ল্যানিং এর পরপরই আমরা বুঝতে পারি কি কি অর্গানাইজিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করব। তার মানে কাজটাকে আইডেন্টিফাই করা এন্ড কাজটাকে সাজানো সবচেয়ে বড় কথা। ওকে, সো কাজ সাজানো এবং কাজকে আলাদা আলাদা করে খুঁজে বের করা, এটা হচ্ছে অর্গানাইজেশন প্রসেসের কাজ, যেটা ম্যানেজমেন্টের ফাংশন ছাড়া পসিবল না। নাম্বার 3, আমি তো এতগুলা ডিপার্টমেন্ট খুলে বসে আছি, মানুষ ছাড়া কি ডিপার্টমেন্ট গুলো চলবে? চলবে না, তাই না? এখন No, এই ma'am. প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার কি করতে হবে? স্টাফিং প্রসেস করতে হবে। স্টাফিং প্রসেস বলতে হচ্ছে যে যে কাজে ভালো তাকে সেই কাজে আমি হায়ার করব। সো হায়ার মোস্ট এলিজিবল এমপ্লয়ি অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্টস, তাই না? যে যে কাজে ভালো আমি সেই কাজে নেব, এবং অবভিয়াসলি হি অর শি হ্যাজ টু বি এলিজিবল ফর দ্য পোস্ট। যাকে আমি হিউম্যান রিসোর্সে নেব তার অবশ্যই হিউম্যান রিসোর্স নলেজ থাকতে হবে। যাকে আমি গ্রাফিক্স ডিজাইনিং এ নেব অবশ্যই সেটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। হার্ডওয়্যার সেম, প্রোগ্রামিং সেম, সফটওয়্যার সেম। এবং স্টাফিং এ শুধু তাদেরকে আমি হায়ার করছি না, তাদেরকে প্রমোশন দেওয়া, তাদেরকে দেন হচ্ছে তাদেরকে টার্মিনেট করা। টার্মিনেশন মানে কি? বাতিল করে দেওয়া ম্যাম। এক্স্যাক্টলি। তারপরে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া, তাদেরকে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট দেওয়া, তাদের পারফরমেন্সকে ইভালুয়েট করা, রাইট? দেন হচ্ছে তাদেরকে প্রয়োজনে ট্রেনিং দেওয়া, দেন তাদের ডেভেলপমেন্ট বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে তাদের সাথে ডিসকাশনে যাওয়া, এই সমস্ত কাজই কিন্তু স্টাফিং প্রসেস করে থাকে। এটাও ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আমরা চলে আসি নেক্সট জায়গায়, নাম্বার 4। স্টাফিং প্রসেসের পরই ম্যানেজমেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা শুরু হয়, যেটাকে বলা হয় হচ্ছে মোটিভেশন অ্যান্ড লিডারশিপ। এবং এখান থেকে ম্যানেজমেন্টের সাইকোলজিক্যাল জার্নি শুরু হয়ে যায়। আপনাদের কি মনে হয় মোটিভেশন এবং লিডারশিপ এই জিনিসটা কি কোনো ডকুমেন্ট আকারে আপনি কখনো এটাকে অ্যানালাইজ করতে পারবেন, অথবা ইজ ইট না ম্যাম। No, ma'am. পেপার ওয়ার্ক? নো, ইটস নট আ Ma'am, পেপার seminar ওয়ার্ক। type. It's seminar type. সেমিনার বলতে হচ্ছে ইটস কাইন্ড অফ এ রিসার্চ আর কি, রাইট? Research type. জি, ma'am. রিসার্চ করা, যে
কেন একটা মানুষ, তাকে আমি বেতন দিচ্ছি, তাকে আমি লাক্সারি এনভায়রনমেন্টে কাজ করতে দিচ্ছি, 2টা এসি লাগাই দিচ্ছি, হ্যাঁ, এবং প্রয়োজনে তাকে আমি গাড়ি দেই, তাও সে কাজ করছে না। কেন করছে না? কি সমস্যা? আবার হচ্ছে ধরেন আম, সব কাজই জানে একটা মানুষ, সব কাজই সে পারে, কিন্তু সে কাজ করতে ভয় পায়। তো আমি তার সাথে কিভাবে আমি ইন্টারেক্ট করব, তার মধ্যে আমি কি করে মোটিভেশন তৈরি করব? আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে সারাক্ষণ ঘুমায়, বাসায়ও ঘুমায়, হ্যাঁ, কাজেও ঘুমায়, এবং ঘুমই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য জীবনে। এখন আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি যে বিল গেটস এর সবচেয়ে প্রিয় এমপ্লয়ি হচ্ছে তারা যারা খুব বেশি লেজি। কেন সে লেজি পিপল পছন্দ করে বলেন তো? ম্যাডাম, লেজি মানুষকে কোনো কাজ দিলে সে সেটা সহজে করতে পারে। হ্যাঁ, লেজি পিপল অলওয়েজ একটা ক্রিয়েটিভ ওয়ে বের করে যে সে লেজি অবস্থাতেই কি করে শুয়ে শুয়ে কাজটা করে ফেলবে। ঠিক আছে? তো যার কারণে অনেক মানুষই আছে যারা লেজি পিপল বেশি প্রেফার করে এক্সাইটেড এমপ্লয়ীদের তুলনায়। তো সুতরাং মোট কথা, মানুষকে অ্যানালাইজ করা এবং মানুষকে অ্যানালাইজ করে যে যেভাবে মোটিভেশন চাচ্ছে, যাকে যেভাবে লিড করলে সে আপনাকে কাজ দেবে, সেই জিনিসটাকে অ্যানালাইজ করাই হচ্ছে মোটিভেশন আর লিডারশিপের ব্যাপার। এবং এই মুহূর্তে কিন্তু এই রিসেন্ট এরাতে, আমরা যেই এরাতে কাজ করছি, বিশেষ করে যারা আপনাদের মতো জেনারেশন, আপনাদের মতো জেনারেশনের কিন্তু ইগো জিনিসটা অনেক বেশি, তাই না? তো এখন সাপোজ আপনাকে আমি অর্গানাইজেশনে রেখেছি এবং আপনাকে আমি ভালো বেতন দেই, কিন্তু আপনার সাথে আমি খারাপ ভাবে কথা বলি, আপনার সাথে দুর্ব্যবহার করি, আপনাকে ছোট করি, আপনাকে অপমান করি, আপনি কি কাজ করতে চাইবেন প্রতিষ্ঠানে? না ম্যাম। হ্যাঁ। তো আজ থেকে আপনি যদি একটু তাকান পিছন ফিরে 20-25 ম্যাম, বছর, সামটাইমস ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড যে ইগোটা কতটা কতটা কাজ করতেছে ব্যক্তি বিশেষে। কিন্তু আমি ম্যাক্সিমাম পোলাপাইন দেখছি এই এখনকার সময়ের আপনাদের জেনারেশন, বেশিরভাগ সময় তারা চাকরি ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে বস, বসের কথা ভালো লাগে না, হ্যাঁ, বস ভালোভাবে ট্রিট করে না, এই কমপ্লেন গুলা বেশি থাকে। তারপরে আরো কিন্তু অনেক ব্যাপার আছে, নট অনলি দ্যাট, এখনকার ছেলেমেয়েরা প্রচন্ড বুদ্ধিমান। তারা তারা তাদের লিডারকে আসলে অনেক বেশি ডাইনামিক দেখতে চায়। কারণ আপনি যেই ধরনের পড়ালেখা করেছেন, আপনার লিডার কিন্তু হয়তো আপনার থেকে একটু কম জানবে, কারণ আপনি তো ইন্টারনেটে দিন দুনিয়া দেখে ফেলছেন। কিন্তু আপনার লিডার তো বয়স্ক, সে তো এত বেশি দিন দুনিয়া বুঝে না। তো আপনি যখন একটা ক্রিয়েটিভ আইডিয়া তাকে শোনাবেন, তখন আপনার লিডার বলবে যে তোমার আইডিয়াটা খুব বেশি কমপ্লেক্স মনে হচ্ছে আমার কাছে, যেহেতু সে টেকনোলজিক্যাল আইডিয়া কম রাখে। তো যখনই সে আপনার আইডিয়াকে ইগনোর করবে, তখনই কিন্তু আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন যে হ্যাঁ, আমি ওনাকে একটা শর্টকাট ওয়ে বললাম, উনি আমার শর্টকাট ওয়েটা পছন্দ করলো না, ধরে আমি এই কোম্পানিতে কাজ করব না। এটাও কিন্তু অনেক সময় হচ্ছে, মানে যেটাকে আমরা বলতে পারি জেনারেশন গ্যাপ। ঠিক আছে? তো যাই হোক, মোট কথা এই মুহূর্তে এই এরাতে মোটিভেশন আর লিডারশিপ একটা অসম্ভব ভাবনা চিন্তার জায়গা। কারণ আপনারা দেখছেন বাইরের দেশ করোনাকে কি করে তারা প্রতিহত করছে আর বাংলাদেশ কিভাবে করছে। বাইরের দেশে আপনারা দেখেছেন যে কত ধরনের অফার দিচ্ছে তারা ডক্টরদেরকে, নট অনলি ডক্টরস, তারা তাদের সিটিজেনদেরকে অনেক জিনিস ছাড় দিচ্ছে, তাদেরকে বেকার ভাতা দিচ্ছে, তাই না, অনেক ধরনের মোটিভেশন তারা দিচ্ছে। কিন্তু সেই তুলনায় আমাদের দেশে কিন্তু আমাদের ডক্টররা ওরকম মোটিভেশন তারা পাচ্ছে না, এবং এই কারণেই দেখা গেছে যে ট্রিটমেন্টের দিক থেকে অথবা ম্যানেজমেন্টের দিক থেকে আমরা একটু পিছিয়ে পড়েছি। তো তার মানে মোটিভেশন আর লিডারশিপ রাইট টাইমে রাইট অ্যামাউন্ট না দিলে কিন্তু ইন দ্য লং রান এটা ভালো কোনো রেজাল্ট বয়ে আনে না। ফাইনালি আমরা চলে যাই হচ্ছে লাস্ট যে কাজটা ম্যানেজমেন্ট করে, সেটা হচ্ছে কন্ট্রোলিং। কন্ট্রোলিং বলতে অ্যাকচুয়ালি কিন্তু আমার যেটা মনে হয়, এখানে কোয়ালিটিটাকে আসলে বেশি প্রাধান্য দেয়।
আপনি একটা হীরাকে যত বেশি ঘষবেন, হীরার কোয়ালিটি তত বেশি কি হবে? হীরা যত বেশি ঘষা হয় তত বেশি হীরা চকচক করে। কোয়ালিটিটা ভালো হয় ম্যাম। ম্যাম চকচক করে তত বেশি। এক্স্যাক্টলি। সো আমি একটা অর্গানাইজেশন বানালাম, সেই অর্গানাইজেশনে আমি কিছু সার্ভিস অথবা কিছু প্রোডাক্ট আমি ডেভেলপ করেছি সেই 1940 সালে। হ্যাঁ, দেখা গেছে এখন আম, আমার কারেন্ট চলে গেছে। হ্যালো, আপনারা কি আছেন?